হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে যে 1000+ কোশ্চেন সিরিজ সায়েন্সের চলছে, সেইটার নেক্সট সেট। ঠিক আছে, তো তার আগে তোমাদেরকে একবার বলে দিই যে তোমরা সকলেই জানো আমাদের চ্যানেলে আমাদের যে এডুকেশনাল অ্যাপ MH এডুকেশন ল্যাব অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোরে গিয়ে MH এডুকেশন ল্যাব লিখে সার্চ করলেই দেখতে পাবে। সেই অ্যাপে কিন্তু আমাদের একটা WBCS-এর মেগা মক টেস্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে এবং সেটা কিন্তু আমাদের 15ই তারিখ জুন থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যদি এখনও কেউ রেজিস্ট্রেশন না করে থাকো, কিছুই না, আমাদের অ্যাপে যাও, অ্যাপ ডাউনলোড করে গিয়ে যে অ্যাপের মধ্যে যে স্টোর অপশান আছে, সেই স্টোর অপশানে গিয়ে তোমরা এনরোল করো। এনরোল তোমাদের করতে পারলেই তোমরা তারপর থেকে কি করতে পারবে, এই টেস্টগুলো পরপর তোমরা দিতে পারবে। এখানে টোটাল 859টা যে টেস্ট তার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ডিটেলস তোমাদেরকে অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে যে কতটা কি, এখানেও তোমরা ব্রেকআপটা দেখতে পাচ্ছ। তো তোমরা ইউটিউবে ভিডিওটা দেখে নিও, সেখানে তোমরা এই ডিটেলসটা জানতে পারবে। আর তোমাদের হচ্ছে আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কীভাবে অ্যাপ ইউজ করতে হবে, যেটা এখনও দেখছো অনেকে কমেন্ট করছো, তার জন্যও কিন্তু আমাদের অলরেডি ভিডিও প্রোভাইড করা আছে চ্যানেলে, যে অ্যাপটাকে কীভাবে ইউজ করা যেতে পারে। তোমরা সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এরপরে আমাদের যেটা আজকে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই। এর আগের দিন কিছু স্টুডেন্টস আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিল বারবার যে স্যার এটাই কি সায়েন্সের ফার্স্ট কোশ্চেন ক্লাস আজকে, নাকি এর আগে ক্লাস হয়েছে? তো দেখো, তোমাদের তো আমি প্রত্যেক দিন বলেই দিই যেটা কত নম্বর সেট। আজকে যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেট নাম্বার 10, অর্থাৎ এর আগে কিন্তু 9টা সেট অলরেডি আমাদের আপলোড হয়ে গিয়েছে। তো সেখানে তোমাদের মধ্যে তো এই ধরনের জিজ্ঞাসাগুলো আসা উচিতই নয়, কারণ আমি তো প্রত্যেক দিনই তোমাদের কত নম্বর সেট বলে দিই। আর নেক্সট যেটা তোমাদের যাদের খুঁজে পেতে অসুবিধা হচ্ছে, তো সেটার তোমরা আমাদের চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখবে। সেখানে দেখবে আমাদের প্রত্যেক দিনই হচ্ছে, প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে সেট আপলোড হয়। আর খুব শীঘ্রই আমরা তোমাদের জন্য এই সায়েন্সের ওপরে আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, যাতে তোমাদের খুঁজতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। অতএব তোমরা প্রথমে একবার প্লেলিস্টে সার্চ করে দেখে নিও যে সায়েন্স বলে আলাদা কোনো প্লেলিস্ট পাচ্ছ কি না, কারণ প্লেলিস্ট তৈরির কাজ এখন চলছে। আর যদি প্লেলিস্ট না পাও, তাহলে ভিডিও সেকশানে যাবে। ভিডিও সেকশানে গেলে কিন্তু তোমরা এই সায়েন্সের যে সেটগুলো, এই সেটগুলো কিন্তু তোমরা খুঁজে পাবে। আজকে 10 নম্বর সেট হচ্ছে, এর আগে 9টা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। ওকে, আশা করি আর তোমাদের আর কোনো ডাউট নেই। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ ইন্ডিকেটস পলিউশন, মানে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা হচ্ছে যে পরিবেশ দূষণ হয় সেটাকে ইন্ডিকেট করে? তো দেখো, পরিবেশ দূষণ যে হয় সেটাকে ইন্ডিকেট করে লাইকেন, এটা তোমরা সকলেই জানো। তো এখানে এই সংক্রান্ত একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের মানে এর আগে আমি অনেকবারই বলেছি, তাও আর একটু তোমাদের আরেকবার আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখো, লাইকেন কীভাবে আমাদের পলিউশন ইন্ডিকেট করে থাকে। প্রথমত তোমরা সকলেই জানো লাইকেনটা কী। লাইকেন হচ্ছে আমাদের একটা মিথজীবী, মানে একটা হচ্ছে তোমার মিথজীবী যে সহাবস্থান, সেটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি এবং ফাঙ্গাসের মধ্যে। ব্লু গ্রিন অ্যালগি এবং ফাঙ্গাসের মধ্যে একটা যে সিম্বায়োটিক রিলেশনশিপ, সেইটা হচ্ছে লাইকেন। এরপরে যে লাইকেন তোমরা দেখছো, লাইকেন কীভাবে মানে পলিউশন ইন্ডিকেট করে থাকে, সেটা হচ্ছে পলিউশন যখনই ইনক্রিজ হয়, এই লাইকেন কী হয়, লাইকেনের সংখ্যা কমে যায়। ঠিক আছে, পলিউশন যখনই ইনক্রিজ হয়, লাইকেনের সংখ্যা কমে যায়। এইভাবে মানে লাইকেনের সংখ্যা যখনই তোমরা দেখবে আশেপাশে যেখানে লাইকেন ছিল, সংখ্যা যখনই কমতে শুরু করছে, তখনই বুঝতে হবে কি যে সেখানে দূষণের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে এইখানে হচ্ছে আমাদের লাইকেনের সংখ্যাটা কমে যাচ্ছে। এটা তোমাদেরকে প্রথমত বুঝতে হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস তোমাদের যেটা জানতে হবে, যে আরেকটা জিনিস থাকে যেটাকে বলে অ্যালগাল ব্লুম, যেটার সঙ্গে অনেকেই তোমরা কনফিউজ হয়ে যাও যে অ্যালগাল ব্লুম এবং লাইকেনের মধ্যে পার্থক্য কী, সেই জিনিসটার মধ্যে তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও। তো এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে পলিউশন যখন বাড়ে কী হয়, লাইকেনের সংখ্যা কমে। আর অ্যালগাল ব্লুম কী হয়, অ্যালগাল ব্লুম বাড়ে। তাহলে এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে লাইকেন যখন মানে পলিউশন যখন বাড়বে, লাইকেনের সংখ্যা কী হবে, লাইকেনের সংখ্যা কমে যাবে, আর অ্যালগাল ব্লুম বৃদ্ধি পাবে। অ্যালগাল ব্লুম বলতে কী বোঝায়? অ্যালগাল ব্লুম বলতে বোঝায় যে কোনো আমাদের জলাশয়ের উপরে যখন দেখবে সবুজ একটা শ্যাওলার লেয়ার পড়ে যাচ্ছে, যার ফলে আস্তে আস্তে সেই পুকুরটাকে আমরা চলতি কথা বলি যে পুকুরটা মজে যায়, মানে তার ভিতরে যে সমস্ত মাছগুলো থাকে সেগুলো আস্তে আস্তে মরতে শুরু করে। এই ঘটনাটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে পলিউশন যখন বাড়বে, অ্যালগাল ব্লুমও বাড়বে।
কিন্তু কী হবে, লাইকেন কমবে। এইগুলো লাইকেন এবং অ্যালগাল ব্লুম দুটোই কিন্তু পলিউশন ইন্ডিকেটার। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ইজ ফটোসিনথেসাইজার ইন ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষের ক্ষেত্রে ফটোসিনথেসাইজার মানে হচ্ছে কী বোঝাতে চাইছে, যে আলোর যে সংশ্লেষ হবে সেটা মূলত কে করে থাকে সালোক সংশ্লেষের ক্ষেত্রে, সেটা করে থাকে ক্লোরোফিল। তোমরা সকলেই জানো, কারণ ক্লোরোফিলই হচ্ছে মূলত আমাদের যে সূর্যের যে আলো যেটা সেটাকে গ্রহণ করে, সেই এনার্জিটাকে আমাদের খাদ্য তৈরিতে, উদ্ভিদের যে খাদ্য তৈরি প্রক্রিয়া সেইটাতে কাজে লাগাতে সাহায্য করে থাকে। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে এসেনশিয়াল ফর সিড জার্মিনেশন, হচ্ছে বীজের যে অঙ্কুরোদ্গম সেটার জন্য কোনটা সবথেকে বেশি জরুরি বা কোনটা জরুরি। তো এখানে মেনলি তোমাদের এখানে বলে দিই যে সিড জার্মিনেশনের জন্য অ্যাকচুয়ালি লাইট, টেম্পারেচার, ওয়াটার এগুলো সবগুলোই দরকার হয়। ঠিক আছে, লাইট না পেলে বা ওয়াটার না পেলে, টেম্পারেচার ঠিকমতো না থাকলে বীজের অঙ্কুরোদ্গম হয় না। এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলতে চাইছে কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওয়াটার। ওয়াটার সবথেকে বেশি দরকার হয় বীজের অঙ্কুরোদ্গমের জন্য। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ইজ নট প্রেজেন্ট ইন অ্যানিম্যাল সেল, অর্থাৎ প্রাণী কোষে কোনটা অনুপস্থিত থাকে। তো তোমরা জানো প্রাণী কোষে আমাদের কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না, কারণ প্রাণী কোষ তো সালোক সংশ্লেষ করতে পারে না। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই কী থাকে, সবুজ রঙের ক্লোরোফিল থাকে, সেটা সালোক সংশ্লেষে সাহায্য করে থাকে। সেটা একমাত্র কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেটা একমাত্র উদ্ভিদের দেহে দেখতে পাওয়া যায়। 5 নম্বর কোশ্চেন হচ্ছে হিস্টোলজি ইজ দ্য স্টাডি অফ, হিস্টোলজি কিসের সম্বন্ধে পড়াশোনাকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে টিস্যু সম্বন্ধে। টিস্যু সম্বন্ধে যে স্টাডি সেটাকে বলা হয় হিস্টোলজি। বোন সম্বন্ধে যে স্টাডি, বোন সম্বন্ধে স্টাডিটাকে বলা হয় অস্টিওলজি। সেল সম্বন্ধে স্টাডিটাকে বলা হয়ে থাকে সাইটোলজি। আর এই দুটো তোমাদের খুব কনফিউশন হয়ে যায়, তোমরা মনে রাখবে অ্যালগি সম্বন্ধীয় স্টাডিকে বলা হয়ে থাকে কি, অ্যালগি সম্বন্ধে স্টাডিকে বলা হয়ে থাকে ফাইকোলজি। আর ফাঙ্গাসের যে স্টাডি, ফাঙ্গাসের স্টাডিটাকে বলা হয় মাইকোলজি। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমাদের খুব কনফিউশন হয়ে যায়, অ্যালগি হচ্ছে ফাইকোলজি, ফাঙ্গাই হচ্ছে মাইকোলজি। আচ্ছা, এখানে তোমাদের এই ডি অপশানটা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি 5 নম্বর কোশ্চেনের যে এক্সপ্লেনেশান সেটা ভুল করে 6 নম্বর কোশ্চেনের সঙ্গে এসে ঢুকে গেছে। আমি তোমাদের এখানে বলে দিলাম, কারণ এই ডি অপশানটা হচ্ছে এই 6 নম্বর কোশ্চেনটার অ্যান্সার। এটা দেখে তোমরা আবার কনফিউজ হয়ে যাও না যে স্যার আপনি বললেন টিস্যু, এখানে অপশান লেখা আছে ডি। ঠিক আছে, আর তাহলে 6 নম্বর কোশ্চেনে তোমাদের বলেই দিলাম যে নিচের মধ্যে অ্যাসকালমেন্থিস, অ্যাসকালমেন্থিস হচ্ছে আমাদের অ্যানিম্যাল কিংডমের একটা ভাগ, যেটাকে বলা হয় অ্যাসকালমেন্থিস, যেটা আরেক নাম হচ্ছে অনেক সময় বলা হয়ে থাকে কি নিমাট হেলমেন্থিসও এটাকে বলা হয়ে থাকে। প্লাটি হেলমেন্থিস, তারপরে অ্যাসকালমেন্থিস, আর অ্যাসকালমেন্থিসের অপর নাম কি নিমাট হেলমেন্থিস। নিমাট হেলমেন্থিস। তো এটার উদাহরণ কি, এটার উদাহরণ হচ্ছে অ্যাসকারিস, যেটা তোমরা সকলে জানো। এর নাম হচ্ছে অ্যাকচুয়াল নাম কি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। 7 নম্বর কোশ্চেন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম ইন অ্যানিম্যাল কিংডম। অ্যানিম্যাল কিংডমের মধ্যে সবথেকে বড় যে ফাইলাম সেটা তোমরা সকলে জানো আর্থ্রোপোডা বা সন্ধিপদী। তাই এখানে কোশ্চেন দেওয়া হয়েছে কি সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। সেকেন্ড লার্জেস্ট ফাইলাম কোনটা, সেকেন্ড লার্জেস্ট ফাইলাম হচ্ছে ফ্রেন্ডস তোমাদের মোলাস্কা। 8 নম্বর কোশ্চেন হচ্ছে এনজাইমস ফাউন্ড ইন মোস্ট প্ল্যান্টস হবে, সরি ফ্রেন্ডস, নট প্ল্যানেটস, প্ল্যান্টস। উদ্ভিদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে কোন এনজাইমটা উৎসেচকটা পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্রেন্ডস রুবিস্কো। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে রুবিস্কো। কারণ রুবিস্কো কোথায় ইউজ হয়ে থাকে, রুবিস্কো হয়ে থাকে কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলটা কি, কেলভিন সাইকেল হচ্ছে তোমাদের ফটোসিনথেসিসের যে ডার্ক রিয়াকশান হয়ে থাকে, সেই ডার্ক রিয়াকশানটা হচ্ছে কেলভিন সাইকেল। তো এটা তোমরা যারা আমাদের বায়োলজি মাস্টার কোর্স অলরেডি পড়ছো তারা খুব সকলেই ভালো করে বুঝতে পারছো, কারণ তোমাদের এই রিসেন্টলি হচ্ছে ফটোসিনথেসিস পড়ানো হয়েছে এবং সেখানে তোমাদের লাইট রিয়াকশান, ডার্ক রিয়াকশান খুব ভালো করে বোঝানো হয়েছে। তো এই ডার্ক রিয়াকশানকে বলা থাকে কেলভিন সাইকেল। এইখানে আমাদের কী হয়, রুবিস্কো এনজাইমটা ব্যবহার করা হয়ে থাকে। এবং রুবিস্কো এনজাইমের ফুল ফর্মটা কি, এর ফুল ফর্মটা হচ্ছে রাইবিউলোজ 1,6 বাইফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এটা হচ্ছে রুবিস্কোর ফুল ফর্ম। 9 নম্বর কোশ্চেন নাম্বার অফ এটিপি ফর্মড ইন অ্যারোবিক রিয়াকশান বা অ্যারোবিক রেসপিরেশন যা বলবে। এখানে তোমাদের বলা হয়েছে যে অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কত অণু এটিপি টোটাল তৈরি হয়ে থাকে। তো এখানে তোমাদের যে অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলো দেখে তোমাদের একটু কনফিউশন হতে পারে। তো এখানে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশান সি 36। যদি তোমাদের কখনো আলাদা করে উল্লেখ করে দেয় যে গ্রস কতটা হয়,
গ্রস কতটা এটিপি উৎপন্ন হয়, তখন তোমাদের উত্তর হবে 38 অণু। কিন্তু তোমাদের যে নেট প্রোডাকশন হয় এটিপির, সেটা হচ্ছে কত, 36 অণু, কারণ 2 অণু এটিপি খরচ হয়ে যায়। এটাও তোমাদের অলরেডি আমি মাস্টার কোর্সে পড়িয়ে দিয়েছি, তো এটা তোমরা যারা পড়েছো তারা বুঝতেই পারছো কোথায় খরচের ডিটেলসে তোমাদেরকে বলে দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমাদের আবার আমি বলে দিই যারা আমাদের কোর্সে নেই, সেটা হচ্ছে মূলত NADH। NADH মানে হচ্ছে কি নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট হাইড্রোজিনেজ, ঠিক আছে, এটার ফুল ফর্ম। NADHকে ক্যারি করার জন্য 2 অণু এটিপি খরচ হয়ে যায়। টোটাল 38 অণু এটিপি তৈরি হয়, কিন্তু তার মধ্যে NADHকে কী করার জন্য, ক্যারি করার জন্য 2 অণু এটিপি খরচ হয়ে যায়। সেই কারণে যে নেট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 36। তো তোমাদের যদি কোশ্চেনে কোথাও কোনো কিছু উল্লেখ না থাকে, তোমরা অ্যান্সার করবে অবভিয়াসলি 36, তোমাদের নেটটাই জানতে চাইছে। যদি আলাদা করে বলে দেয় গ্রস, তখন তোমরা 38 অণু এটিপি অ্যান্সার করবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে ক্লোরোফিল ইউজড হুইচ সোলার রেজ। ক্লোরোফিল কোন ধরনের সোলার রেকে ইউজ করে থাকে। তো এখানে তোমাদের আমি কোশ্চেনটা একটু মানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে কি কোশ্চেনটা ভুল। এই কোশ্চেনটা হচ্ছে ভুল, কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল এবং তার অ্যান্সার অফিসিয়াল যেটা প্রোভাইড করা আছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কিন্তু এটার অ্যান্সার ভুল কেন বলে দিচ্ছি আমি। এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে ডি, মানে ব্লু। তার কারণ এখানে হচ্ছে অফিসিয়াল অ্যান্সার কি এটাই ছিল। এবার আমি তোমাদের বলছি যে কেন ভুল। তার কারণ হচ্ছে এটা 2 ধরনের হয়ে থাকে। একটা হয়ে থাকে যে ক্লোরোফিল, আমাদের যে সূর্যের রশ্মি, যে ইয়েলো কালারের যে সূর্যের রশ্মি, তার যে স্পেকট্রাম, স্পেকট্রাম মানে হচ্ছে 7টা রঙে যে ভাগ হয়ে যে আমরা বর্ণালীটা পাই, সেটা হচ্ছে স্পেকট্রাম। তো সেখানে তোমাদের হচ্ছে 2 ধরনের জিনিস হতে পারে। এক হচ্ছে কি ফটোসিনথেসিস হাইয়েস্ট হয় কোন কালারের স্পেকট্রামে, তো সেখানে তোমাদের মনে রাখতে হবে রেড ব্লু, ঠিক আছে। রেড ব্লুস যে স্পেকট্রাম, সেখানে হায়েস্ট ফটোসিনথেসিস হয়ে থাকে। ভালো করে মনে রাখবে, আমি তোমাদের কথাটা কি বলছি, স্পেকট্রাম, রেড ব্লু স্পেকট্রাম, নট লাইট। রেড এবং ব্লু কালার মানে পুরো লাইটের মধ্যে যে রেড ব্লু স্পেকট্রাম থাকে, সেইটাতে সব থেকে বেশি পরিমাণে আমাদের কি হয়ে থাকে, ফটোসিনথেসিস হয়ে থাকে। এবং এখানে কোশ্চেনটা কিন্তু সেই জিনিসটাই বলা আছে। এখানে কিন্তু দেখো একবারও বলেনি যে ক্লোরোফিল ইউজড হুইচ কালার, মানে কোন লাইটে সব থেকে বেশি ফটোসিনথেসিস হয়ে থাকে, এরকম কোনো কোশ্চেন নেই। এখানে বলা আছে ক্লোরোফিল ইউজড হুইচ সোলার রেস। তো অ্যাকচুয়ালি এখানে রেড এবং ব্লু দুটোই অপশান হওয়া উচিত, কিন্তু এখানে সঠিক উত্তর দেওয়া আছে ব্লু। ওকে। আর যদি তোমাদেরকে বলে যে কোন কালারে মানে কোন রঙের আলোতে ফটোসিনথেসিস সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে, তখন অ্যান্সার হবে রেড। যদি কি বলা থাকে যে ইন হুইচ কালার রেট অফ ফটোসিনথেসিস ইজ হাইয়েস্ট, মানে সালোক সংশ্লেষের হার সব থেকে বেশি করতে হয় লাল রঙের আলোতে। তাহলে ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে, কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে কি ব্লু, ঠিক আছে। এই জন্য আমি বললাম যে কোশ্চেনটা ভুল আছে, মানে কোশ্চেনটা ঠিকমতো ক্ল্যারিফাই করা নেই, কোশ্চেনের এখানে অপশানগুলো ঠিকমতো দেওয়া নেই। তো এখানে ব্লুটাকে অ্যান্সার করা হয়েছে, ব্লুটা তোমরা অ্যান্সার জেনে রাখো, কিন্তু তার সঙ্গে দুটো জেনে রাখবে, ঠিক আছে। একটা হচ্ছে স্পেকট্রাম, একটা হচ্ছে লাইট। 11 নম্বর কোশ্চেন হচ্ছে কার্নালাইট অন ইলেকট্রোলাইসিস গিভস। কার্নালাইটের ইলেকট্রোলাইসিস করলে কী কী পাওয়া যায়, ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইড, অপশান ডি এখানে সঠিক উত্তর। 12 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ভিটামিন অ্যাক্টস অ্যাজ এ ফ্রি রেডিক্যাল ইনহিবিটার ইন এ হিউম্যান বডি। তো এখানে তোমাদের মনে হতো যে ফ্রি রেডিক্যাল বলতে কি, ফ্রি রেডিক্যাল বলতে তোমরা এইটুকু জেনে রাখো যে আমাদের প্রতিদিন মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বা খাবারের সঙ্গে যে বিভিন্ন ধরনের পলিউটেন্ট বা ক্ষতিকারক জিনিসপত্র আমাদের শরীরে প্রবেশ করে, সেইগুলোকে বলে ফ্রি রেডিক্যাল। এবং এখানে বলা যে ফ্রি রেডিক্যাল ইনহিবিটার। ফ্রি রেডিক্যাল ইনহিবিটার মানে কি জানো কি, এটাকে বলা হয় অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট কথাটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত, যেটার জন্য আমরা কী করি, বলি যে গ্রিন টি খাওয়া দরকার, কারণ গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এরা কী করে, আমাদের ভিতরে শরীরের ইন্টারনাল যে বিভিন্ন ডার্ট বা পলিউটেন্ট থাকে সেগুলোকে নষ্ট করে। তো এখানে সেটাই বলা হয়েছে যে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কোন ভিটামিনগুলো কাজ করে থাকে, সেখানে সঠিক উত্তর অপশান ডি, বোথ বি অ্যান্ড সি। এছাড়াও আমাদের শরীরে যেগুলো থাকে, যে অলদো দেয়ার আর সেভারাল এনজাইম সিস্টেমস উইদিন দ্য বডি দ্যাট ডিজার্ভ ফ্রি রেডিক্যালস, দ্য প্রিন্সিপাল অ্যান্টি অক্সিডেন্টস, যেটা বললাম যে এদেরকে যারা ধ্বংস করে তাদেরকে বলে অ্যান্টি অক্সিডেন্ট। সেগুলো কী কী, সেগুলো হচ্ছে ভিটামিন ই, এছাড়া ভিটামিন বি আর সি তো থাকছে, এছাড়া বেটা ক্যারোটিন আর হচ্ছে সেলেনিয়াম। তাহলে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম আর বিটা ক্যারোটিন, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে। 13 নম্বর কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, আমাদের লালারসে কোন এনজাইম থাকে, সেটা হচ্ছে টায়ালিন। এটা কি করে, এটা হচ্ছে এই স্টার্চ বা শ্বেতসারকে ভাঙতে সাহায্য করে। এই টায়ালিন এনজাইমের জন্যই বলা হয়ে থাকে যে রুটিকে বেশ কিছুক্ষণ চেবানোর পরে মিষ্টি লাগে, তার কারণ
টায়ালিন কী করে ওই শ্বেতসারকে ভাঙতে সাহায্য করে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স ইন ইনক্রিজিং অর্ডার অফ মলিকুলার ওয়েট অফ দ্য হাইড্রোকার্বন। তো এখানে বলা হয়েছে যে সমস্ত হাইড্রোকার্বনগুলো আছে তাদের মলিকুলার ওয়েট অনুযায়ী কী হবে, যে ছোট থেকে কম, মানে কম থেকে বেশির দিকে সাজাতে হবে। ইনক্রিজিং অর্ডার বলেছে, তাহলে কম থেকে বেশির দিকে সাজাতে হবে। তো এখানে নাম থেকে তো তোমরা বুঝতেই পারছো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। কারণ এখানে বুঝতে পারছো মিথেন মানে সিঙ্গেল কার্বন, ইথেন হচ্ছে দুটো কার্বন, প্রোপেন মানে ট্রাই কার্বন, বিউটেন মানে হচ্ছে তোমাদের টেট্রা কার্বন। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো কার্বনের সংখ্যা যত বাড়বে তার মলিকুলার ওয়েট তত বাড়তে থাকবে হাইড্রোকার্বনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে 15 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন অ্যাজ আরডিএক্স। মানে এখানে আরডিএক্সের অপর নাম কি জিজ্ঞেস করা হয়েছে। তো আরডিএক্সের অপর নাম তোমাদের মনে রাখতে হবে অপশান ডি, সাইক্লোনাইট। আরডিএক্সের অপর নাম হচ্ছে কি, সাইক্লোনাইট। আচ্ছা, তোমাদের একটা কথা আমি একটু বলে দিই, তোমরা এক জিনিস বারবার কমেন্ট করো অনেকেই, মানে প্রত্যেকটা ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখেছি একটা না একজন বা দুজন কমেন্ট করবেই যে স্যার বাংলায় পড়ান, বাংলায় পড়ান। আচ্ছা, তোমরা একটা কথা বলো, এখানে যে কথাগুলো আমি বলছি এগুলোকে আমি উর্দুতে বলছি না হিন্দিতে বলছি? তোমাদের সঙ্গে যে কথাগুলো আমি বলছি তোমাদেরকে বাংলাতে। কোশ্চেন অ্যান্সারটা শুধুমাত্র ইংরেজিতে লেখা আছে, তাও আমি প্রত্যেকটা কোশ্চেনের আমি বাংলা তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আর তারপর অপশানগুলো তোমাদের যখন বলছি উত্তরটা আমি তোমাদের বাংলায় বলছি, এক্সপ্লেনেশানটাও বাংলাতেই বলছি। আমি তো ইংরেজিতে জাস্ট লেখা আছে জিনিসটা, কিন্তু আমি লিখেছি আগের দিন বলে দিয়েছিলাম যে আমাদের কিন্তু পিডিএফটা এখন থেকে অ্যাপের স্টাডি মেটেরিয়াল সেকশানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই যে ক্লাসটা আমি নিচ্ছি এই ক্লাসের পিডিএফটা তোমাদের স্টাডি মেটেরিয়াল সেকশানে কিন্তু অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে ক্লাসটা আপলোড হওয়ার 1 থেকে 2 দিন পর। ওকে, ক্লাসটা আপলোড হওয়ার 1 থেকে 2 দিন পর। নেক্সট 16 নম্বর কোশ্চেন হচ্ছে, ইউজেনিক্স ইজ দ্য স্টাডি অফ। ইউজেনিক্স কিসের স্টাডিকে বলা হয়ে থাকে? তো ইউজেনিক্স যেটা স্টাডি সেটা হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে অল্টারিং হিউম্যান বিংস বাই চেঞ্জিং দেয়ার জেনেটিক কম্পোনেন্ট। অর্থাৎ এখানে হচ্ছে বলা হচ্ছে এটাই যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে জেনেটিক কম্পোনেন্ট থাকে সেই জেনেটিক কম্পোনেন্টের মধ্যে কিছু রদবদল করে বা কিছু পরিবর্তন করে হিউম্যান বিংসের বিভিন্ন নেচারের পরিবর্তন ঘটানো সংক্রান্ত যে স্টাডি, সেই স্টাডিটাকে বলা হয়ে থাকে ইউজেনিক্স। গ্র্যাভিটি সেটলিং চেম্বারস আর ইউজড ইন ইন্ডাস্ট্রিজ টু রিমুভ। এখানে বলা হয়েছে যে গ্র্যাভিটি সেটলিং চেম্বার মানে হচ্ছে অভিকর্ষের মানে গ্র্যাভিটির সাহায্য নিয়ে যে কোনো একটা বস্তুকে সেটেল করানো হয়ে থাকে, সেটা কোন ধরনের ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়ে থাকে। তো গ্র্যাভিটি সেটলিং চেম্বার মানে জিনিসটার কিছু না, যেটা হচ্ছে মানে আমাদের কোনো লিকুইডের মধ্যে বা জলের মধ্যে যে বিভিন্ন সাসপেন্ডেড পার্টিকেলস থাকে, বিভিন্ন সাসপেন্ডেড পার্টিকেলস যেগুলো হচ্ছে ভাসমান অবস্থায় থাকে বা কোনো লিকুইডের মধ্যে, সেগুলোকে কী হয় প্লেন রেখে দিলে তারা আস্তে আস্তে গ্র্যাভিটির ফলে, গ্র্যাভিটি অ্যাট্রাকশনের ফলে থিতিয়ে পড়ে যায়, ঠিক আছে? যেটা আমরা অনেকেই দেখেছি। যে তোমরা সকলেই জানো যে তোমার কলের জল, তোমরা সকলেই হয়তো কলের জল নিশ্চয়ই কোনো না কোনো সময় ব্যবহার করেছো। কলের জল অনেক সময় কী হয়, কিছু নোংরা থাকে, সেইটাকে আমরা কি জলটাকে এমনি প্লেন রেখে দিলে কি জলটা নোংরাটা আস্তে আস্তে জলের নিচে থিতিয়ে পড়ে যায়। এই থিতিয়ে পড়ার ঘটনাটাই হচ্ছে কি গ্র্যাভিটি সেটলিং চেম্বার, মানে এটা কী হয় প্লেন রেখে দিলে গ্র্যাভিটির কারণে এটা আস্তে আস্তে থিতিয়ে পড়ে যায়। তো এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে? এটা ইউজ করা হয়ে থাকে সাসপেন্ডেড পার্টিকেলসের ক্ষেত্রে। তো এখানে তোমাদের একটা জিনিস আমি বলে দিই যে পার্টিকেল টোটাল 3 রকমের হয়ে থাকে, পলিউটেন্ট হিসাবে যে পার্টিকেল থাকে সেটা টোটাল 3 রকমের হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে তোমাদের কি, একটা হচ্ছে তোমাদের হয়ে থাকে ডিজলভ পার্টিকেলস। ডিজলভ পার্টিকেলস মানে হচ্ছে যেগুলো সম্পূর্ণরূপে মিশে থাকে, সেই ধরনের পার্টিকেলকে বলা হয়ে থাকে ডিজলভ পার্টিকেল। কিছু পার্টিকেল থাকে যেগুলো হচ্ছে আমাদের সাসপেন্ডেড পার্টিকেলস। সাসপেন্ডেড পার্টিকেলস মানে হচ্ছে তোমাদের যেগুলো না তো পুরোপুরিভাবে থিতিয়ে পড়ে, না তো পুরোপুরিভাবে উপরে ভাসতে থাকে, মানে পুরোপুরিভাবে মিশে যায়। ডিজলভ পার্টিকেল মানে পুরোপুরিভাবে মিক্স হয়ে যায়। ফ্লোটিং থাকে কিছু, ফ্লোটিং পার্টিকেল মানে হচ্ছে তারা মিক্স হয় না, তারা কী করে উপরে ভাসমান অবস্থায় থাকে। আর তোমাদের হচ্ছে একটা থাকে কি এই যে যেটাকে বলছে সাসপেন্ডেড পার্টিকেলস। সাসপেন্ডেড পার্টিকেলসটা কী হয়, সাসপেন্ডেড পার্টিকেলসটা হচ্ছে না তো পুরোপুরিভাবে মিশে যায় মানে ডিজলভ হয়ে যায়, আর না তো উপরে ভাসমান অবস্থায় থাকে বা ফ্লোট করতে থাকে। এরা কী হয়, এরা জেনারেলি কলয়েডাল পার্টিকেল হয়ে থাকে, এবং এরা হচ্ছে মানে এটা যদি লিকুইড হয়ে থাকে, ডিজলভ পার্টিকেল পুরোপুরি মিশে যাবে, ফ্লোটিং পার্টিকেল সেই ফ্রি সারফেসে উপরে এভাবে ভাসমান অবস্থায় থাকবে। আর যেগুলো সাসপেন্ডেড পার্টিকেল সেগুলো না তো পুরোপুরিভাবে উপরে থাকবে, না পুরোপুরিভাবে ডিজলভ হবে, পুরো লিকুইড জুড়ে থাকবে, ঠিক আছে?
পুরো লিকুইডে জুড়ে এইভাবে ছড়িয়ে থাকে, এদেরকে বলা হয় সাসপেন্ডেড পার্টিকেলস। তো এই সাসপেন্ডেড পার্টিকেলসগুলো কী হয়, জলটাকে কিছুক্ষণ স্থিরভাবে রেখে দিলে গ্র্যাভিটির টানে আস্তে আস্তে নিচে থিতিয়ে এখানে জমা হয়ে যায়। সাসপেন্ডেড পার্টিকেলসের ক্ষেত্রে গ্র্যাভিটি সেটলিং চেম্বারগুলোকে ইউজ করা হয়ে থাকে। 18 নম্বর কোশ্চেন দেখো, এটা একটা তোমাদের স্ট্যাটিক জিকে বা সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এবং এটা প্রিভিয়াস ইয়ার WBCS-এর কোশ্চেন। কলিঙ্গ অ্যাওয়ার্ড, কলিঙ্গ অ্যাওয়ার্ড কী কারণে দেওয়া হয় এবং এটা কে দিয়ে থাকে? তো কলিঙ্গ অ্যাওয়ার্ড যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে কি, কলিঙ্গ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে ইউনেস্কোর তরফ থেকে ফর এক্সেপশনাল কন্ট্রিবিউশন অফ এফোর্টস টু পপুলারাইজ সায়েন্স। ঠিক আছে, এখানে বোঝানোর কিছু নেই। 19 নম্বর কোশ্চেন, সেভারেল কালার্স অন দ্য স্ক্রিন অফ এ কালার টেলিভিশন আর প্রডিউসড বাই মিক্সিং লাইটস অফ কালার। মানে এখানে বলা হয়েছে যে আমরা কালার টেলিভিশনে বা কালার টিভিতে যে বিভিন্ন ধরনের রঙগুলো দেখতে পাই সেগুলো মূলত কোন 3টে রঙের মিশ্রণের কারণে তৈরি হয়। তো এটা শুধুমাত্র টিভির ক্ষেত্রে নয়, এটা যে কোনো আমাদের নেচারে যে সমস্ত যত কালার আমরা দেখতে পাই প্রায় প্রত্যেকটা রঙই কী হয়, প্রত্যেকটা রঙই হচ্ছে 3টে প্রাইমারি কালারের বিভিন্ন প্রপোর্শানে মিক্সারের কারণে তৈরি হয়ে থাকে। সেই 3টে প্রাইমারি কালার হচ্ছে কি, রেড, গ্রিন, ব্লু। লাল, নীল এবং সবুজ এই 3টে হচ্ছে প্রাইমারি কালার। এই 3টের প্রাইমারি কালারকেই বিভিন্ন প্রপোর্শানে মিক্স হয়ে বিভিন্ন রঙের কালার তৈরি করে থাকে। এটা শুধুমাত্র টেলিভিশনের ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে এটা সত্য। মানে নেচারে যত কালার আমরা দেখতে পাই ম্যাক্সিমাম কালারই কিন্তু এই 3টে মৌলিক রঙ থেকে তৈরি হয়ে থাকে। 20 নম্বর কোশ্চেন, মোস্ট গ্লাসেস কন্টেন্স অ্যাবাউট 71% বাই ওয়েট। বেশিরভাগ গ্লাসের ক্ষেত্রে ওজনের দিক থেকে দেখতে গেলে 71% কী থেকে থাকে, সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা যেটাকে বলা হয়ে থাকে। 21 নম্বর কোশ্চেন, গান পাউডার কনসিস্ট অফ এ মিক্সচার অফ। গান পাউডার কিসের মিক্সচার? গান পাউডার হচ্ছে তোমাদের নাইটার, সালফার এবং চারকোলের মিক্সচার। 22 নম্বর কোশ্চেন, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস আর লোয়েস্ট ইন। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনটার ক্ষেত্রে সবথেকে কম থাকে? সেটা হচ্ছে নারকেল তেল বা কোকোনাট অয়েলে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে কিছু এমন ফ্যাটি অ্যাসিড থাকে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজনের দরকার, মানে এগুলো কিন্তু এই ফ্যাটটা আমাদের আবার শরীরের ক্ষতি করে না, এই ফ্যাটটার প্রয়োজন হয়ে থাকে আমাদের শরীরে, এদের জন্য এদেরকে বলা হয় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তো সেই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা সব থেকে কম পরিমাণে কিসে থাকে? সেটা হচ্ছে কোকোনাট অয়েলে বা নারকেল তেলে। 23 নম্বর কোশ্চেন, ম্যালনিউট্রিশন ইন ইন্ডিয়া ইজ মেনলি অ্যাট্রিবিউটেড টু। মানে আমাদের ভারতবর্ষে যে অপুষ্টি যেটা হয়ে থাকে, অপুষ্টিটা মূলত কিসের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে? তো অপুষ্টিটা হচ্ছে মূলত 3টেরই, মানে প্রোটিন ডেফিসিয়েন্সি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি এবং আয়রন ডেফিসিয়েন্সি, এই 3টেরই ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 24 নম্বর কোশ্চেন, হাইয়েস্ট বায়োলজিক্যাল ভ্যালু ইজ ফ্রম। সবথেকে বেশি পরিমাণে সবথেকে বেশি বায়োলজিক্যাল ভ্যালু কিসে পাওয়া যায়? এখানে উত্তরটা হয়ে যাবে সোয়াবিন। এবার বায়োলজিক্যাল ভ্যালু জিনিসটা কি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। বায়োলজিক্যাল ভ্যালুটা দেখো কী বলা হচ্ছে, বায়োলজিক্যাল ভ্যালু ইজ এ মেজার অফ প্রপোর্শন অফ দি অ্যাবজর্ব প্রোটিন ফ্রম এ ফুড, যেটা হচ্ছে যেটাকে নর্মালি কী বলা হয়ে থাকে, নর্মালি বলা হয়ে থাকে এগ প্রোটিন। অর্থাৎ এটা মূলত হচ্ছে বায়োলজিক্যাল ভ্যালু বলতে মূলত কোনো একটা খাবার থেকে আমরা কতটা পরিমাণে প্রোটিন পেয়ে থাকি সেইটাকেই বলা হয়ে থাকে বায়োলজিক্যাল ভ্যালু। নর্মালি কী ধরা হয়ে থাকে যে এগ প্রোটিন ইজ অ্যাজিউম টু বি মোস্ট রেডিলি ইউটিলাইজেবল প্রোটিন, মানে বলা হয় ডিম থেকে যে প্রোটিনটা আমরা পেয়ে থাকি সেটা সবথেকে ইজিলি ব্যবহার করতে পারি বা সবথেকে বেশি পরিমাণে আমাদের শরীরে কাজে লাগে। ঠিক আছে, সেই কারণে এখানে মূলত এগ প্রোটিনটাকেই মেজারমেন্ট হিসেবে ধরা হয়ে থাকে যে এগ প্রোটিনের মতো প্রোটিন যে খাবার থেকে যতটা বেশি পাওয়া যায় তার বায়োলজিক্যাল ভ্যালু তত হাই হয়ে থাকে। এরপর তো এই কারণে তো এছাড়াও কিন্তু এগ ছাড়াও কিন্তু আমাদের কি মাংস এবং মাছ থেকেও আমরা প্রোটিন পাই। আর কি কোথা থেকে পাই? সোয়াবিন থেকে। সেই কারণে তোমরা সকলেই জানো যে নিরামিষাশী যারা হয়ে থাকে, যারা জেনারেলি মাছ, মাংস, ডিম এগুলো খান না, তাদেরকে ডাক্তাররা বলেন সোয়াবিন খেতে। তার কারণ সোয়াবিনে এত বেশি পরিমাণে প্রোটিন থাকে যে মাছ, মাংস বা ডিম না খেলে কারোর শরীরে যে প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে সেই প্রোটিন ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করে দিতে পারে কে? সেটা হচ্ছে সোয়াবিন। আর প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে কী কী রোগ হয়ে থাকে তোমরা সকলেই জানো, সেগুলো হচ্ছে কোয়াশিয়ারকার এবং ম্যারাসমাস। এই দুটো রোগ কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। 25 নম্বর কোশ্চেন হচ্ছে, ডিউরিং প্রেগনেন্সি ভ্যাকসিনেশন ক্যান বি গিভেন এগেনস্ট অল দিস ডিজিজ এক্সেপ্ট। অর্থাৎ কোনো মহিলা যখন প্রেগনেন্ট থাকে তখন তাদেরকে
কোন ভ্যাকসিনেশানটা দেওয়া যেতে পারে, কোন ভ্যাকসিনেশানটা দেওয়া সম্ভব নয়, সেটা হচ্ছে কি মাম্পস রোগের ভ্যাকসিনেশান কখনোই কোনো মহিলাকে তার প্রেগনেন্সিতে দেওয়া সম্ভব নয়। বাকি হেপাটাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস বি এইগুলোর কিন্তু ভ্যাকসিনেশান দেওয়া হয়ে থাকে, কিন্তু মাম্পসের ভ্যাকসিনেশান কিন্তু কখনোই দেওয়া হয়ে থাকে না। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। ওকে, সো আজকের আমাদের সেশনটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আজকে আমাদের হলো কি 10 নম্বর সেট, অর্থাৎ আজকে আমাদের 250টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। আমরা যে সিরিজটা শুরু করেছি 1000+ কোশ্চেন, তার 250টা কোশ্চেন কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেল। আর যেটা তোমাদের প্রথমেই বললাম যে তোমাদের যদি হচ্ছে মানে খুঁজে পেতে অসুবিধা হয়, তোমরা প্রথমে আবার প্লেলিস্টে যাবে, প্লেলিস্ট তৈরির কাজ এখন চলছে, পুরো প্লেলিস্ট তৈরির কাজ। আর যদি প্লেলিস্টে না পাও, তোমরা ভিডিও সেকশানে গিয়ে একটু খুঁজলে তোমরা পেয়ে যাবে। প্রতি উইকে কিন্তু আমাদের একটা করে এই সায়েন্সের ক্লাস আপলোড হয়, এবং আজকে 10 নম্বর ক্লাস আপলোড হলো, এর আগে 9টা ক্লাস আপলোড হয়েছে, সেগুলো তোমরা একটু খুঁজে পেলেই মানে খুঁজলেই দেখতে পেয়ে যাবে ভিডিও সেকশানে। তো আমি বলবো তোমরা একটু কষ্ট করে আপাতত দেখে নাও, প্লেলিস্ট তৈরি হলে তোমরা সব পেয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটা সেটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হয়, এবং তার সঙ্গে আমাদের WBCS মেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু এখানে আলোচনা করা হয়ে থাকে। তো এটাই বলার ছিল, আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।